তো মন্দিরে প্রথমে ঠাকুরের প্রতি আমাদের প্রণামটা জানাই। ঠাকুর মা স্বামীজি আপনারা জানেন রামকৃষ্ণ মিশনের যে পদ্ধতি, সেই পদ্ধতি মেনে আমরা সকলে মিলে ঠাকুর মা স্বামীজির প্রতি আমাদের হৃদয়ের যে প্রণাম, সেই প্রণামটা নিবেদন করি। আমি নিজে নিবেদন করি, আপনারা নিশ্চয়ই সবসময় আমার থেকে অনেক বেশি নিবেদন করেন। আপনারা সবাই খুব ভাগ্যবান, ভাগ্যবতী যে এরকম একটা প্রতিষ্ঠানে আপনাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্য যে সুযোগ, সেই সুযোগ পেয়েছেন এবং ঈশ্বর সেই সুযোগ আপনাদেরকে দিয়েছেন। এখানে আজকে সকাল থেকে যে অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে আমি প্রথম থেকে বলি, কম্পেয়ার করছেন শতদীপ সামন্ত, সুমিত কুমার বাগ, নামের আগে শ্রী আছে। আমি তাদের কথা একটু স্মরণ করি, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। তারপরে অনুপম চক্রবর্তী, বুদ্ধদেব করণ, নামের আগে শ্রী আছে। অসম্ভব ভালো গান গেয়ে আমাদের হৃদয়কে সঞ্জীবিত করেছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই। মহারাজরা আছেন, সবাই বোধহয় আমার থেকে বয়সে ছোট, কিন্তু আমি তাদের চরণ স্পর্শ করি। আমার থেকে বয়সে ছোট স্বামী ইষ্টেশানন্দ মহারাজ, স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজ, স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, স্বামী অনুত্তমানন্দজি মহারাজ, এরা আছেন। আমি এদেরকে আমার মনে হয় স্বামী শাস্ত্রজ্ঞানন্দকে দিকে আমি সাদা মানে ব্রহ্মচারী অবস্থায় দেখেছি। তিনি সদ্য বেলুড় মঠ থেকে তখন বোধহয় পাশ করেছেন, এ অনেকটা আগের কথা, প্রায় 25 বছর আগের কথা। তো তখন বা তারও আগের কথা। তিনি পরবর্তীকালে তার নিজের বিদ্যা, বুদ্ধি, বিবেচনা, তপস্যা, ত্যাগ সবকিছু দিয়ে রামকৃষ্ণ মিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় নিজেকে নিয়ে গেছেন। সমাজ যেভাবে মানুষকে পছন্দ করে সেইভাবে তিনি সেখানে গেছেন। অত্যন্ত ভালো কাজ করেন, অত্যন্ত ভালো, আমাদের অত্যন্ত কাছের মানুষ, বন্ধু মানুষ। আমি স্বামী ত্যাগরূপানন্দজিকে দেখেছি বেলুড় মঠে, তখন বোধহয় উনি ভাইস প্রিন্সিপাল ছিলেন। অত্যন্ত গম্ভীরভাবে এবং অত্যন্ত ভালো করে মিষ্টি করে কথা বলে একটা কলেজ চালাতে দেখেছি। এবং তাদের মধ্যে যে দক্ষতা, এটা অদ্ভুত কথা আমি সর্বদা বলি, যে রামকৃষ্ণ মিশনের মধ্যে যে মহারাজরা, সন্ন্যাসীরা সামনে বসে আছেন কয়েকজন, আমি তাও যাদের সঙ্গে আমার আজকে দেখা হয়নি তারা আছেন, এই মানুষরা অত্যন্ত কৃতি মানুষ, অত্যন্ত ভালো লেখাপড়ায়, যে কোনো ভালো লেখাপড়ায় অসম্ভব ভালো চাকরি বাকরি করতে পারতেন, মানে অনেক বড় হতে পারতেন, অনেক কিছু বড় হয় যাকে বলে, আমরা যেভাবে বড় হয়েছি। এই মানুষরা নিজের জীবনটাকে অন্য মানুষের প্রয়োজনে ব্যয় করছেন অথবা দান করেছেন, প্রদান করেছেন। আমি শিক্ষক মশাই শ্রী শচীন্দ্রনাথ মণ্ডলের কথা বলিনি, তিনি অসম্ভব ভালো বক্তৃতা দিয়ে আমাদের হৃদয় জয় করেছেন। এতগুলো ভালো বক্তৃতা দেওয়ার পরে আমি যদি 0 রানে আউট হই, তাহলে আমার কিচ্ছু এসে যায় না। সুতরাং আমি প্রথমেই বলে রাখি, আমার যদি বক্তৃতা কিছু না থাকে, এর মধ্যে যদি অন্তঃশ্বাস শূন্য হয়, আপনারা যেন কিছু মনে করবেন। কারণ এত ভালো বক্তৃতা হয়েছে, আগে মহারাজ যা বলে গেছেন, হেডমাস্টার মশাই যা বলে গেছেন, এরপরে আর মানে আমার নতুন কথা কি বলবো, তাও 2-4টে কথা বলতে হবে, যেমন মানুষ যেমন মনে আসে। আপনাদের সবাইকে কিন্তু আমি আমার অন্তরের কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই, সবাই মিলে। আপনারা সবাই গার্ডিয়ান এবং আপনারা একটা দারুণ সুযোগ পেয়েছেন। আপনাদের ছেলেরা নিশ্চয়ই অনেক বড় হবে এবং তারা জীবনকে উপভোগ করবে, সমাজকে অনেক কিছু দেবে, দেশকে দেবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এখন এই যে ঠাকুরের কথা বললাম, মন্দিরের কথা বললাম, আমি আমার মাকে নিয়ে এই ধরুন 80 সাল 82 সাল এরকম সময়ে বেলুড় মঠে গিয়েছিলাম। আমি আর মা বিকেলবেলা গেলাম, সেটা শ্রীরামকৃষ্ণের তিথি পুজো
তখন আমার যতদূর মনে আছে স্বামী গম্ভীরানন্দজি মহারাজ হয় সেক্রেটারি, না হয় প্রেসিডেন্ট, কিছু একটা, উনি বক্তৃতা দেবেন। তো আমি সবাই মিলে মাকে নিয়ে গেলাম, মাকে নিয়ে কখনো যাইনি, মা বক্তৃতাটা শুনুন এবং মার ভালো লাগবে। তো বক্তৃতাটা দেবেন, খুব গম্ভীর গম্ভীর কথা বলবেন স্বামী গম্ভীরানন্দজি মহারাজ। তো উনি প্রথমে বক্তৃতা শুরু করলেন, বক্তৃতাটা আমার হৃদয়ে লেগে আছে, বহু জায়গায় বলেছি। উনি বললেন যে ঈশ্বর কোথায় থাকেন। তো সবাই মনে মনে ভাবছে যে ঈশ্বর নিশ্চয়ই মন্দিরে থাকেন, মসজিদে থাকেন, গির্জায় থাকেন। উনি বললেন কথাগুলো যে আপনারা ভাবছেন যে ঈশ্বর মন্দিরে থাকেন, মসজিদে থাকেন, গির্জায় থাকেন, ইত্যাদি ইত্যাদি। তো উনি বললেন যে কথাটা, সেটা আমার মনে চিরদিন জীবনের জন্য গেঁথে গিয়েছিল, যে ভক্ত সমাগমে সকলে মিলে যেখানে ভগবানের গুণকীর্তন হয়, কথাবার্তা হয়, ঈশ্বর সেখানে অধিষ্ঠান করেন। সুতরাং আমরা যে এখানে সবাই মিলে বসে আছি, আপনারা আমার কথা শুনছেন, এইখানে ঈশ্বরের অবস্থান। এটা প্রথম কথা। দ্বিতীয় কথাটা আরো গুরুত্বপূর্ণ। দ্বিতীয় কথা মানে বিরাট অভিজ্ঞতা না হলে, জীবন থেকে প্রচুর সঞ্চয় না করলে সব পাওয়া যায়। দ্বিতীয় কথা বললেন যে আমরা যারা ঈশ্বরের সাধনা করি, আমরা তো বেলুড় মঠে এখানে থাকি, টুক করে এখানে চলে এসছি। আপনারা সকলে মিলে কত দূর থেকে এসছেন? আপনারা কেউ ট্রেনে করে এসছেন, কেউ বাসে করে এসছেন, কেউ হয়তো গাড়িতে এসছেন, ইত্যাদি ইত্যাদি। অনেক বড় বড় কেউ চাকরি করেন, কেউ অত্যন্ত সাধারণ কাজ করেন, কেউ হয়তো কাজই করেন না। আজকে আপনারা ঠাকুরের কথা শুনতে এসছেন, আমরা হয়তো দু কথা বলবো আপনাদেরকে। তাহলে ভক্তকে, বড় ভক্তকে, আমি গেরুয়া করে আছি বলে আমি ভক্ত বড়, না আপনারা বড় ভক্ত? দারুণ প্রশ্ন। আর অল্প বয়স আমার তখন, এবং এই প্রশ্নগুলো এত বড় প্রশ্ন, এবং আমার মনটাকে এমন করে করছে যে ইয়েস, দিস ইজ ইট, এই কথাটা সত্য কথা, এই কথাটা হচ্ছে আসল কথা। স্বামী গম্ভীরানন্দের প্রতি আমি কোনোদিন তাকে পাঁচকে প্রণাম করেছি, কোনোদিন কথা বলার সুযোগ হয়নি, কিন্তু এই কথাগুলো আমার মনে গেল যে হ্যাঁ সত্যি তো। যারা অনেক দূর থেকে এসে মন্দিরে একটু প্রণাম করার জন্য আসেন, তাঁরা বড় ভক্ত। কে বলছেন? যে যিনি সর্বোচ্চ প্রতিষ্ঠানে, প্রায় প্রতিষ্ঠানের সর্বোচ্চ জায়গায় আছেন, তিনি এটাকে অ্যাকনলেজ করছেন, তিনি এটাকে স্বীকার করছেন এবং মানুষকে বোঝাচ্ছেন এই কথাটা কত গুরুত্বপূর্ণ। তো আমি দেখলাম যে মানে আমার নিজের বোধ হলো, তখন আমার বয়স 20-22 বছর, তখন আমার বোধ হলো যে একটা অদ্ভুত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে এই প্রত্যেকটা মানুষ অত্যন্ত গুণী এবং অসম্ভব শিক্ষিত। এই সবাই প্রচুর পড়াশোনা করেন। এনাদের সঙ্গে লেখাপড়ায় পাঙ্গা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওই জায়গাটা ছেড়ে দিতে হবে। কেমন? এই লেখাপড়া করা মানুষেরা প্রচণ্ড পড়াশোনা করেন, প্রচণ্ডভাবে ভাবেন, প্রত্যেকটা কথার মধ্যে যে কথাগুলো বলেন সেগুলো অত্যন্ত চিন্তা ভাবনা করেন। আমরা মানুষরা কেমন? সাধারণ মানুষ। মানুষের যে এই মানুষ হিসেবে, এটা তো আস্তে 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 হয়েছে। আপনারা নিশ্চয়ই ডারউইনিজম জানেন, চার্লস ডারউইনের কথা জানেন। কিভাবে হয়েছে, আমরা গড়ে উঠেছি কি করে? আমাদের এই যে স্পাইনাল কর্ড থেকে সোজা হয়ে উঠেছে, উঠে মাথার কাছে একটা যে এরকম গোল মতন জায়গা, ওটাকে বলা হয় লিম্বিক সিস্টেম। ওই লিম্বিক সিস্টেমে কি কি আছে? ওই অ্যামিগডালা আছে, হিপোক্যাম্পাস আছে, এই সমস্ত জিনিসপত্র আছে, থ্যালামাস আছে, হাইপোথ্যালামাস আছে, এগুলো আছে। এগুলো কি করে জানেন? এগুলো মানুষের সেই প্রাচীন কাল থেকে যেভাবে মানে জীব তৈরি হয়েছে, সেইখান থেকে আমরাও আস্তে আস্তে তৈরি হয়ে ওই জায়গাটা এসেছি। এই বাইরেটা কিন্তু অনেক পরে এসছে। এইটাকে বলা হয় অরবিটোফ্রন্টাল কর্টেক্স, আর এইটাকে বলা হয় সেরিব্রাল কর্টেক্স। এই অরবিটোফ্রন্টাল কর্টেক্স, এই যে চারপাশে এটা আছে, আর ওই যে বললাম লিম্বিক সিস্টেম, এগুলো কিন্তু অসম্ভব তাড়াতাড়ি রিয়াক্ট করে। কিরকম করে রিয়াক্ট করে? যে মুহূর্তে মানুষের লোভ হলো, আপনার কিন্তু এই সেরিব্রাল কর্টেক্স কাজ করবে না। লোভ হলো, যে মুহূর্তে লোভ হলো, সেই মুহূর্তে ইনস্ট্যান্ট গেম, আমার এখনই এটা পেতে হবে, এখনই পেতে হবে, এই যে পাওয়াটাই ভেতর থেকে কিন্তু কন্ট্রোল হচ্ছে। কেমন? এক্ষুনি নিয়ে যায়, তাড়াতাড়ি। দেখবেন লাইন দাঁড়িয়ে আছে, খাবার দেওয়া হচ্ছে, দেখবেন কেউ কেউ প্রচন্ড অস্থির হবে, হয়ে গিয়ে লাইনটাকে কি করে গিয়ে আগে যাব। কেন? ওই যে ভেতরে ওই লিম্বিক সিস্টেম। আর কর্টেক্স কি বলবে? কর্টেক্স বলবে ধীরে চলে, এবং কর্টেক্স কিন্তু খুব স্লো রিয়াক্টিং। কর্টেক্স সহজে রিয়াক্ট করে না, কর্টেক্স স্লো।
চিন্তা করতে সাহায্য করবে, চিন্তা করতে সাহায্য করবে। আর এই যে অরবিটোফ্রন্টাল কর্টেক্স, এটা কুইক, ইমিডিয়েট। যেরকম দেখবেন একটা আপনি কাঠবিড়ালিকে দেখলেন, কাঠবিড়ালিটা আপনাকে দেখা মাত্র কি করলো, টুক করে একটা এ থেকে ডাল থেকে উঠে পড়ে খুব দ্রুত চলে গেল। এই যে জীব জগতের এই জায়গাটা যদি আপনি একটু ফলো করেন, অনুসরণ করেন, তাহলে দেখবেন এই জায়গাগুলো অ্যানিমালের সঙ্গে আমাদের কিন্তু খুব একটা পার্থক্য নেই। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে এই সেরিব্রাল কর্টেক্স। এই সেরিব্রাল কর্টেক্স আপনাকে ধীর শক্তি দিচ্ছে। সেরিব্রাল কর্টেক্স, মহারাজ যে কথাগুলো বললেন, ধ্যান। সেরিব্রাল কর্টেক্স আপনাকে চিন্তাশীলতা দিচ্ছে। সেরিব্রাল কর্টেক্স আপনাকে সক্রেটিস বানাচ্ছে, সাধারণ মানুষ থেকে আপনাকে পৃথক করছে। এবং এই সাধারণ মানুষ থেকে পৃথক করার যে কাজ, এই কাজটার জন্য মানুষকে অসম্ভব রকম সাধনার মধ্যে দিয়ে যেতে হবে। এবং এই সাধনা করবার যে জায়গাটা, এটা কিন্তু কখনো আপনি রামকৃষ্ণ মিশনে এসে করবেন সেটাই শুধু নয়, বাড়িতেও করতে। বাড়িতেও যদি চারপাশে দেখেন তাকিয়ে, এই গত পরশুদিন নিউ গড়িয়াতে একটা, আপনারা নিশ্চয়ই খবরের কাগজে দেখেছেন, আমার নতুন করে কিছু বলার প্রয়োজন নেই, একজন পক্ষাঘাতগ্রস্ত মানুষ, তাকে বেঁধে রাখা হলো, ওই একজনকে আরেকজন ভদ্রমহিলাকে খুন করা হলো, ছেলে মেয়ে দূরে আছে, অত্যন্ত কৃতি হয়তো সবাই, কিন্তু মার শেষ প্রয়োজনে তারা পাশে নেই। আমরাও কোথায় এগিয়েছি, আমরাও ক্রমশ সেই দিকে এগিয়ে যাচ্ছি। আমাদেরও বাড়িতে ছেলে মেয়ে আছে, তারাও সবাই খুব কৃতি হবে, তাদেরও আমি দারুণ করে পড়াশুনো করাবো, প্রচুর লেখাপড়া শেখাবো, অসম্ভব বিদেশে পাঠাবো। কিন্তু যখন আমার প্রয়োজনটা হবে, শেষ সময়ে যখন মনে হবে ওর মুখটা একবার দেখলে আমি একটু শান্তি পেতাম, সেই শান্তিটা হয়তো পাওয়া যাবে। কেমন? মহারাজ বলেছেন এই কথাটা। এই জায়গাটা থেকে কিন্তু জীবনকে দেখতে হবে। জীবন একটা অদ্ভুত জিনিস। জীবনের সামনের স্টেপ আপনি কিছুতেই পাবেন না খুঁজে। লাইফ হ্যাজ টু বি জয়েন্ট ব্যাকওয়ার্ডস। অদ্ভুত। লাইফ হচ্ছে কতগুলো ডটের মতন, এবং জীবন কিন্তু সর্বদা পেছন দিকে যোগ করতে পারবেন, সামনের দিকে যোগ করতে পারবেন। আগামীকাল কেমন কাটবে আপনি বলতে পারবেন, কিন্তু গতকাল কেমন কেটেছিল সেটা তো বলতে পারবেন, তার আগের দিন কেমন কেটেছিল, তার আগের দিন কেমন কেটেছিল। এই করতে করতে আপনি আপনার জীবনের অনেকটা পেছনে পৌঁছে যাবেন। তাহলে আগামী দিনটা কেমন কাটতে পারে, ওই হাতটা কিন্তু, ওই 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 চয়েসটা কিন্তু আপনার হাতে। চয়েস, ইট ইজ ইউর চয়েস। চয়েসটা কিসের চয়েস? আমার ছেলেটাকে আমি কেমন করে মানুষ করব যে সে জগতে অনেক বড় লোক না হয়ে আমাকে একটু, শুধু আমাকে না, প্রতিবেশীদেরকে একটু, শুধু প্রতিবেশীদেরকে না, এই চারপাশে দেশের মানুষকে একটু, শুধু দেশের মানুষকে না, বাইরের মানুষকে একটু একটু এইভাবে দেখতে থাকবে। মহারাজদের আমি কেন পায়ে হাত দিয়ে প্রণাম করি, এবার বক্তব্যটা বলি। সম্ভবত পাবলো পিকাসোর একটা কথা আছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ অ্যান্ড হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ। তার আগে বলি, বঙ্কিমচন্দ্র ঘোষ অনেক অল্প বয়সে একটা প্রশ্ন করেছিলেন, এই জীবন লইয়া কি করিব। জীবন তো, এটা আমার জীবন, এটা নিয়ে করবো কি, হোয়াট ডু আই ডু উইথ মাই লাইফ। আমার জীবন নিয়ে আমি কি করব, এই প্রশ্ন বড় প্রশ্ন। এবং বঙ্কিমচন্দ্র এই প্রশ্নটা নিজেকে জিজ্ঞেস করেছিলেন, এবং এটা তাঁর লেখায় পাওয়া যায়। মজার ব্যাপার হলো, দেখুন, যে যখন মিনিং অফ লাইফ আর পারপাস অফ লাইফ পাচ্ছি, এবং আমি একটু ওয়েস্টার্ন ফিলোসফার এগুলো একটু দেখি, সেগিয়ে আমি ওয়ারেন বুফেও দেখি, বিল গেটসও দেখি, স্টিভ জবসও দেখি, এবং মেটেরিয়ালিজমের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনো বিরোধ নেই। যদি আপনার মেটেরিয়াল না থাকে, আপনি যদি একেবারে আপনার পকেটে পয়সা না থাকে, সত্যি কথা বলতে বর্তমান যে যুগ করেছে, আপনার চিকিৎসা হবে না। সুতরাং আপনাকে ইউ হ্যাভ টু স্ট্যান্ড অন ইউর ফিট। বুদ্ধদেব বলেছেন, আত্মদীপো ভব, আত্মশরণো ভব, অনন্য শরণ ভব। বুদ্ধদেব বলেছেন। আনন্দ যখন গিয়ে বুদ্ধদেবের কাছে গিয়ে বলছেন যে প্রভু আপনি চলে গেলে আমরা থাকবো কি করে, তখন বলছেন আত্মদীপো ভব, আত্মশরণ ভব, অনন্য শরণ ভব। কেমন? নিজের পায়ের উপর দাঁড়াও, দরকার। তো যে কথাটা বলছিলাম, যে মিনিং অফ লাইফ অ্যান্ড পারপাস অফ লাইফ, মিনিং অফ লাইফ ইজ টু গেট হোয়াট ইউ ওয়ান্ট। জীবনে যা চাও সেটা পাওয়ার চেষ্টা করাটা মিনিং অফ লাইফ। আর পারপাস, দি পারপাস অফ লাইফ ইজ টু গিভ ইট অ্যাওয়ে। তার মানে সারাটা জীবন ধরে এত কষ্ট করে এত সঞ্চয় করলেন, করার পরে সেইটা সবটা দিয়ে দিলেন,
মহারাজদের প্রণাম করি কেন, আমার থেকে বয়সে ছোট হওয়া সত্ত্বেও? আর বলি কেন প্রণম্য? জীবনের মতন বড় উপহার তো কিছু নেই। আর তারা জীবনটাই দিয়ে দিলেন অন্যের জন্য। তার মানে পারপাসটা অনেক আগে বুঝলেন, যেটা আমি বুঝতে পারিনি। বুঝতে পেরেছেন কথাটা? পারপাসটা কি? টু গিভ ইট অ্যাওয়ে। জীবনের থেকে বড় উপহার কি আছে? রবীন্দ্রনাথ বোঝাপড়া কবিতাতে বলছেন, মরার চেয়ে বাঁচাই ভালো, মরণ এলে কাছে তখন মনে হয় মরার চেয়ে বাঁচাই ভালো। তাহলে সেই জীবন, যে জীবন এত মহার্ঘ আমার কাছে, সেই জীবনটাই ওরা দান করে দিলেন ঈশ্বরের উদ্দেশ্যে, মানুষের উদ্দেশ্যে। ওনাদের ঈশ্বরটা কেমন? জীবে প্রেম করে যেই জন সেই জন। ওরা সেই প্রতিষ্ঠানে কাজ করে। তাহলে আপনারা যে বাচ্চাটিকে এখানে পড়ানোর জন্য দিলেন, সেই বাচ্চাটিকে যখন দেবেন তখন আমাদের শাস্ত্রে বলেছে পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব। আচার্য দেব ভব, শিক্ষকের আগে কিন্তু পিতৃদেব ভব, মাতৃদেব ভব। তাহলে আপনি যখন আচার্যের কাছে নিয়ে আসছেন, আচার্যকে দিচ্ছেন, তাহলে তার আগের স্টেপটা কি আছে? পিতৃদেব ভব, মাতৃদেব ভব। তাহলে পিতা হিসেবে দেবতা হতে পেরেছেন কি? মাতা হিসেবে দেবী হতে পেরেছেন কি? যদি না পারেন, কোথাও একটা গোলমাল থেকে গেল। মহারাজ যে কথাটা বলছেন, আপনারা ওই বর্ণ পরিচয়ে ভুবনের গল্প পড়েছেন? মাসির কান কামড়ে দিয়েছিল, পড়েছেন গল্পটা? কেন, কি ঘটনাটা দেখিয়েছিল? কি ঘটনা ছিল? ঘটনা ছিল যে যখন ছোট ছোট চুরি করে আসতো, তখন মাসি তাকে কিচ্ছু বলেনি। এবং সে যখন অনেক বড় হয়ে অনেক বড় চুরি করে আদালতে যখন বিচার হচ্ছে, তখন মাসি এসে কাঁদছে এবং মাসির কানের কাছে গিয়ে সে কথা বলতে চায় বলে মাসির কানটা কামড়ে দিয়েছিল। তাই তো? আমাদের ছেলে মেয়েদের আমাদের সম্পর্কে একটা নির্দিষ্ট, বাবা মা সম্পর্কে একটা নির্দিষ্ট ধারণা এবং অভিজ্ঞতা তৈরি। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, তারা যখন বড় হয়, এই কথা আপনি কোনোদিন জানতে পারবেন না। তাদের, আপনারা নিশ্চয়ই সংসারী যারা যে সমস্ত ছেলে মেয়ে হবে, ছেলে হবে মানে আপনাদের বাচ্চারা, এখানে যেহেতু ছেলেরা পড়ে, পরবর্তীকালে আপনি বিবাহ হবে তাদের, এবং সেই বিবাহিতা নারীটিকে আপনার পুত্র হয়তো বলবে, জানো তো মা কিন্তু এই কাজটা ঠিক করে, বাবা কিন্তু এই কাজটা অসম্ভব করছে। ভাবুন, ছোটবেলা থেকে তাকে আস্তে 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 বড় করেছেন, মহারাজদের কাছে নিয়ে এসছেন, এবারে তার মূল্যায়ন, সে কিন্তু মূল্যায়ন করছে, আপনি জানতে পারছেন। মহারাজ যে কথাটা একটু আগে বলেছিলেন, আমি রামকৃষ্ণ মিশনের মহারাজের কাছ থেকে একটা গল্প একটা সময় শুনেছিলাম। খুব অল্প বয়স মহারাজ, তিনি ছোট বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন এক্সকারশনে যেতেন। তো একদিন এক্সকারশনে যেতেন, এক্সকারশন থেকে ফিরেছেন, ফিরে হাওড়া স্টেশনে অপেক্ষা করছেন, বাড়িতে ফোন করেছেন, বাড়িতে ফোন করে বাড়িতে মানে বাবা মাকে বলছেন যে আপনারা আসুন, গার্ডিয়ানরা এসে আপনার ছেলেকে নিয়ে যান, বা এরকম আর কি। তো ছেলেকে নিয়ে যান সেরকম বলা হচ্ছে। কেউ 1 ঘন্টা পরে এলেন, কেউ 8 ঘন্টা পরে এলেন, কেউ দাঁড়িয়েছিলেন। একজন, তিনি 3 ঘন্টা হয়ে গেছে আসছেন। তো ভদ্রলোক মানে যে মহারাজ সন্ন্যাসী, সেই সন্ন্যাসী তিনি ফোন করেছেন। ফোন করে তাকে বলছেন, তার সেই পিতৃদেবকে, যে আপনার ছেলে কতক্ষণ, 2টোর সময় এসছে, এখন 5:30 বেজে গেছে, এখনো আপনি আসেননি, আপনি আসুন। তো বলে, এই আমি বেরিয়েছি, আমি পথে আছি। তখন ছেলে বলেছে মহারাজকে, বাবা কি বললেন বা বাবা কি বলল, বাচ্চা তো ক্লাস 5-6-এ পড়ে, বাবা কি বলল? তখন সেই মহারাজ বলছেন যে তোমার বাবা বললেন তিনি বেরিয়েছেন, তিনি পথে আছেন। তখন ছেলেটি বলেছে, ও তার মানে দাঁড়ালো বাবা এখনো খাটে বসে মুড়ি খাচ্ছে। এটা মহারাজের কাছে শোনা, মানে ছেলে বলছে যে বাবা এখনো খাটে বসে মুড়ি খাচ্ছে। কেন? বলছে, হ্যাঁ আমার বাবা তো এলআইসি এজেন্ট হিসেবে বাবার অনেক ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টদেরকে বাবা যখন বাড়ি থেকে বেরোই তখন বলে, এই আমি আপনার বাড়ির সামনে পৌঁছে গেছি।
বাবা তখন বাড়ি থেকে বেরোয়নি। তার মানে ওই বাচ্চা যে ক্লাস 6 এ পড়ে সে কিন্তু ওই বাবা সম্পর্কে মূল্যায়ন করেছে। বুঝতে পেরেছেন তো? মূল্যায়ন করে ফেলেছে এবং মূল্যায়ন করে সে কিন্তু মোটামুটি এই ধারণা নিয়ে বড় হচ্ছে যাতে করে পরবর্তী সময় সে যখন বড় হবে তখন বাবা যখন অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যখন সেই প্রশ্ন বাবা যখন ছেলের কাছে রাখবে, ছেলে ভেবে দেখবে যে সেই জায়গাটা রাখা যায় কিনা। হয় কি করে এটা? ঐকতান হয় কি করে? হ্যাঁ, রেজোন্যান্স হয় কি করে? রেজোন্যান্স হয় যে একটা আপনার সেটার যে শব্দে বাজছে আর একটা সেটারে যখন সেই শব্দে বাজে তখন আমরা রেজোন্যান্স বলি। তো আপনার হৃদয় যেভাবে নড়ছে দুলছে, আপনার ছেলের হৃদয় যখন সেইভাবে দুলবে তখন দেখবেন ওই অবস্থাতে এটা মানে সাহেবদের গল্প আছে যে একটি ছেলে সে বিবাহ করতে চায় এবং সে মানে মানে বাবা সেটা জেনেছেন, জেনে বাবা ভাবছেন এবং বাবা ভাবছেন যে যদি এই বিবাহ হয় তাহলে আমার ছেলেটির জীবন হয়তো খুব ভালো হবে না। তো বাবা ছেলেকে বলবেন কি করে? এবং বলার জন্য বাবার জীবনের প্রস্তুতিটা সারা জীবন ধরে হয়েছে কিনা এটা নেই। বই স্টেফান কভি বলে এক ভদ্রলোক আছেন, তার বইয়ের নাম হচ্ছে দি 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল। এবং সেই বইতে তিনি তার গল্পটা বলছেন যে এই বাবা তৈরি হতে গেলে কি করতে হবে এবং তারপরে তিনি বলছেন যে তুমি যখন ইট ইজ বেসিক্যালি এটাকে বলা হয় ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্ট। ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্ট মানে কি? আপনি সর্বদা সৎ কাজ করে সৎ উপদেশ দিয়ে আপনি ছেলের মনে একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করেছেন। কিসের ব্যাংক অ্যাকাউন্ট? সততার ব্যাংক অ্যাকাউন্ট। তুই আমাকে মিথ্যে কথা বলবি, কিছু বলতে হবে না ছেলেকে, তোকে আমি এইভাবে মানুষ করলাম, তুই আমাকে মিথ্যে কথা বলিনি। দেখবেন আপনার ছেলে, সে যত বড় ছেলেই হোক, তার চোখ থেকে টক টক করে জল পড়বে। কেমন? তাহলে এই যে সততার ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্ট তার হৃদয়ের মধ্যে আপনি ছোটবেলা থেকে তৈরি করলেন, আপনি যদি ওভারড্রাফট চান তাহলে ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওভারড্রাফট পাবেন, তৈরি করা আছে। আর যদি ওরা তৈরি না করেন তাহলে তো ওভারড্রাফট পাবেন না। ওভারড্রাফট কোথায় পাওয়া যায়? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে সরকার ওভারড্রাফট নেয়। কখন নেয়? যখন সরকারের টাকা পরে রিজার্ভ ব্যাংক টাকা রেখেছে বলে তো পায়। আপনি যদি নিজে ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা না করেন তাহলে তো আপনি আপনার ছেলের কাছ থেকে ওই ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু নিতে পারবেন না। তাহলে এবার ওই ভদ্রলোক বলছেন যে সেই বাবা যে ছেলে বিবাহ করতে চায় ছাদে নিয়ে গেলেন রাতে 12টার সময়, যে তোর সঙ্গে একটি কথা আছে, করে বললেন যে আমি শুনলাম তুই কি ভেবে দেখেছিস, তুই একটু খবর নিয়েছিস? এই যে এই কথাটা বললেন আর কিছু বলার দরকার হলো না। ছেলে সারা রাত ঘুমোতে পারলো না যে বাবা তো কোনোদিন আমাকে এইভাবে কিছু বলেনি, বাবা কেন এরকম বলছে। এই যে সেতারের তারটা যে শব্দ হচ্ছে, এই শব্দটা হবার জন্য কিন্তু মহারাজ যে কারণে আপনাদেরকে বলছেন রিট্রিট বলে নাম দিয়েছেন ইত্যাদি ইত্যাদি, এর কথা হলো বেসিক জায়গাটা হলো যে ছেলে মেয়ে মানুষ করাটা কিন্তু বড় কঠিন কাজ। আমরা কি করি, আরে ওটা তো অমুকের জন্য হচ্ছে, ওটা তো অমুকের জন্য, আমার জন্য কোথায়? মহাত্মা গান্ধী খুব সুন্দর কথা বলেছিলেন, when you point one finger at others, see that 4 fingers are pointing at you. 4টে আঙুল তো আমার দিকে। তাহলে আমার কোথায় কর্তব্য, আমার কোথায় দায়িত্ব, আমি কোথায় ফেল করলাম? এই আমি কোথায় ফেল করলাম এই যে জায়গাটা, এই মহারাজরা তার যে বিশ্লেষণ এবং তার যে বৈজ্ঞানিক বিশ্লেষণ সেইটা করতে শেখেন। এবং সেই জন্য ওরা এই বিশ্লেষণটা করতে শেখেন বলে ওনাদের মধ্যে যে 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 মানে যে ব্যক্তিত্ব তৈরি হয় সেই ব্যক্তিত্বটা অন্য সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় না। ওনারা কি চান? ওনারা চাইছেন আজকে এই রিট্রিটের মধ্যে দিয়ে আপনাদের মধ্যে খানিকটা সেই ব্যক্তিত্ব তৈরি হোক, যাতে করে পরবর্তী প্রজন্ম যারা আসবে সেই পরবর্তী প্রজন্ম আমাদের এই যে দেশ, এই যে জাতি, এই যে নানান রকম আছে সেটাকে একটু উন্নত মানের তৈরি করতে পারেন। সেটাই তো মূলত উদ্দেশ্য।
আমি আমার বাড়িটাকে সুন্দর করে তৈরি করব, আমার বাড়িটা থাকবে, সেই বাড়িতে বড় বড় মানুষের ছেলেরা সব গোলমাল হয়ে গেছে, বড় বড় মানুষের। রামমোহন রায়ের ছেলে রমাপ্রসাদ বিদ্যাসাগর গিয়ে বলছেন যে ছবিটা মানে বিদ্যাসাগরের সতীদাহ প্রথা তখন চলছে, সরি বিধবা বিবাহ প্রথা তখন চলছে, নানান রকম অ্যাকশন হচ্ছে, কে সই দেবে কে সই দেবে না সেই নিয়ে কথা হচ্ছে। বলছেন ওই ছবিটা বাবা রামমোহনের ছবি, আমি তো আপনাদের সঙ্গেই আছি, মানে মানে আমরা যেমন বলি আর কি, মানে ধরুন পাড়ার কোনো নেতা এসছে এখানে একটা সই করতে হবে, তো আপনি ঠিক সই করতে চাইছেন না, কিন্তু আপনার দৃঢ়তাও নেই যে আপনি বলতে পারেন যে আমি ওখানে সই করব না, কারণ আমি ব্যক্তিগতভাবে এটার সঙ্গে একমত নই। আপনি বলতে পারছেন না, কারণ আপনি তো জানেন যে আমরা যে সমাজ যে জায়গা তৈরি করেছি সেখানে আপনার ভাই আপনার পাশের বাড়িতে থাকে, ভাইয়ের সঙ্গে আপনার সম্পর্ক নেই, আমরা কি তৈরি করেছি। এরকম অনেক পরিবার আছে, এখানেই আছে, খুঁজে পাওয়া যাবে, যে আমরা আমাদের ভাইয়ের মুখ দেখিনি, অনেকদিন দেখিনি, আমরাই তৈরি করেছি। অল দিস আর আওয়ার ক্রিয়েশন। এবং তারপরে আমরা বলছি দেশটা যা হয়ে গেল, যা ক্ষতি হয়ে গেল। ভেবে দেখবেন, মনের মধ্যে গিয়ে দেখবেন এবং মনকে খুঁড়ে দেখবেন। আত্মখনন বড় জরুরি, সে খনন করে দেখবেন। আমি তো সাধু হতে পারিনি, আমি রামকৃষ্ণ মিশনের অল্প কিছুদিন পড়েছি, আমার জীবনের কোনো লক্ষ্য ছিল না। বিশ্বাস করুন, বাবা আমাকে প্রথম জীবনে বলতেন ফার্স্ট ডিভিশনে পাস করতে হবে, আর কিছু না, কারণ বাবা ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশনে পাস করেছেন, দ্যাট ওয়াজ দ্য অনলি মোটিভেশন। তারপরে কোনো একটা কলেজে ভর্তি হবে, কিছু একটা করবি, যা করবি। যখন চাকরি বাকরি করেছি তখন একটা কথা বলতেন, মর্যাদা হানিকর কিছু করিস না। আর কিছু আমরা শুনিনি। মাই ফাদার টোল্ড মি, মর্যাদা হানিকর কিছু করিস না। খবরের কাগজে যেন এরকম না বেরোয় তুই চুরি করেছিস, তুই ওরকম করেছিস, তুই একটা অন্যায় কাজ করেছিস, মর্যাদা হানিকর কিছু করিস। তো আমরা ওইটা শুনতে শুনতে বড় হয়েছি, তাই আমরা সর্বদা বলে ভেবেছি যে এমন কিছু করবো না যাতে মর্যাদা হানি হয়, বাবার মর্যাদা হানি আমারও হবে, বাবার যেন না। এবং এইটা শুনতে শুনতে বড় হবার ফলে আমাদের দ্বারা কিছু কাজ হয়ে গেছে, হয়তো যে কাজগুলো আর না হলেও হয়তো কোনো ক্ষতি হতো না, কিন্তু হয়ে গেছে, হয়তো কেউ কেউ লোকে বলে যে না না এটা ঠিকই আছে। তো আপনারা যে ছেলে মানুষ করবেন, সেই ছেলেদের যেন সেই চরিত্রটা দিতে পারে, সেই অনুভূতি দিতে পারে। জীবনানন্দ দাশের একটা বিখ্যাত কবিতা আছে, সেই লাইনের একটা লাইন আছে, মানুষের ভাষা অনুভূতি স্থল থেকে আলো না পেলে নিছক ক্রিয়া বিশেষণ। আমরা বলি না কেমন আছেন, ভালো, নমস্কার, চলে গেলাম। দেখবেন রাস্তায় আমরা দেখি অনেক লোক, ভালো আছেন, নমস্কার। হাসিটাও কসমেটিক, না হাসিটাও কসমেটিক, সব তৈরি, এগুলোর মধ্যে কোনো সত্য নেই, সব মিথ্যা। আপনিও জানেন, আপনিও তৈরি শিখে গেছেন, আমিও শিখে গেছি, আমিও নমস্কার করতে শিখে গেছি, আপনিও নমস্কার করতে শিখে গেছেন, এবং এরকম করে চলছে দুনিয়াটা। কিন্তু এই গিভেন টেকের মধ্যে দিয়ে চলছে। মহারাজা যে কথাটা বলছেন সেটা হলো, এর বাইরে বেরিয়ে একটা আরেকটু আন্তরিক পৃথিবী কি তৈরি করা যায়, যে পৃথিবীতে আপনার ছেলে সে যখন নাগরিক হয়ে উঠবে সে আরেকটু আন্তরিক হবে। এই আন্তরিকতাটা বড় প্রয়োজন। যে জায়গায় মানে মর্মস্থল থেকে উঠে আসছে না, হৃদয় থেকে উঠে আসছে না, সেটা আন্তরিকতা ঠিক হবে না। আর একটা কথা বলে মানে শেষ করতে হবে, অনেকটা সময় বলেছি। আর একটা কথা হচ্ছে, কতগুলো লাইন বলি আপনাদের, যে he will have to learn, I know, that all men are not just, all men are not true, but teach him also that for every scoundrel there is a hero, for every selfish politician there is a dedicated leader. Teach him that for every enemy there is a friend. Teach him that $1 earned is of far more value than £5. এগুলো আব্রাহাম লিঙ্কন তার ছেলের মাস্টারমশাইকে লিখেছিলেন। আর লিখেছিলেন একটা খুব সত্যি কথা, যেটা জানি না আপনারা কিভাবে দেখেন, treat him gently but do not curdle him, because only the taste of fire makes fine steel. মানেটা কি? তাদের ভালোভাবে কথা বলবেন, কিন্তু একেবারে ওই আদর করে খুব কাছে রাখতে হবে ওরকম করবেন না, কেননা ইস্পাত হতে গেলে
ইস্পাত হতে গেলে আগুনের স্পর্শ চাই, আগুন ছাড়া ইস্পাত হবে। লোহাকে 1400°C না গলালে এবং তার মধ্যে কার্বন না মেশালে আপনি কার্বন স্টিল পাবেন না। সেই জন্য যে ছাত্র বা ছাত্রী কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেল না, তার শিক্ষা কখনো কমপ্লিট হলো না। কঠিন অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে, কঠিন প্রশ্নের মধ্যে দিয়ে যেতে হবে, অসম্ভব পরিশ্রম করতে হবে। খেতে পাওয়া যাবে না, এমনি এমনি হয়নি। স্বামী বিবেকানন্দের জীবন করে দেখুন, তার জীবনে কি অসম্ভব কষ্ট এসেছিল, কিভাবে অতিক্রম করেছেন, কতবার পড়ে গেছেন, কতবার উঠেছেন। এবং সেই জন্য ওই করে করে মানুষকে ক্রমশ হয়ে উঠতে হবে। রবীন্দ্রনাথ রতি ঠাকুরকে বলছেন তোকে হয়ে উঠতে হবে। রতি ঠাকুরকে বলছেন তোকে হয়ে উঠতে হবে। হয়ে ওঠা মানে কি? হয়ে ওঠা মানে হচ্ছে ইউ হ্যাভ টু বি ইয়োরসেলফ থ্রু ইয়োর ওন ডেডিকেশন। তোমার নিজের চেষ্টা দিয়ে, তোমার নিজের আত্মবিশ্বাস দিয়ে, তোমার নিজের বিষয়ের প্রতি ভালোবাসা দিয়ে, তোমার নিজের চরিত্র দিয়ে তোমাকে বড় হতে হবে। এবং এই চরিত্র কথাটা যেটা বললাম, এ বড় কঠিন কাজ, জানেন তো। এই মহারাজরা আয়ত্ত করতে পারেন। আমরা যারা সংসারী মানুষ, আমাদের ওই 2-1-3 জায়গায় যদি 4 হয়ে যায় তাহলে তো একটু লাভবান হয়ে গেলাম, এ মনে হবে। বলুন আপনাদের হয় না? আমার তো হয়, আপনাদের হয় না? মনে মনে ভেবে দেখবেন, ওই যেখানে 4 হচ্ছে সেখানে কিন্তু আপনাকে অরবাইটোফ্রন্টাল কর্টেক্স কাজ করছে, সেরিব্রাল কর্টেক্স কাজ করছে। একটু পরে বিকেলবেলা ভাবলেন একটা পয়সার জন্য এরকম করলাম, ওই সেরিব্রাল কর্টেক্স অনেক পরে রিয়াক্ট করছে। সে বলছে এটা তো না করলেই পারতে বাসব চৌধুরী, এটা তো না করাটাই ভালো ছিল, করলে কেন? এই চরিত্র এবার যাচ্ছে একটু করে। এই চরিত্রটা যাতে জাগে তার জন্য এই রিট্রিট, এই চরিত্রটা যাতে জাগে, প্রশ্নগুলো যেন মনের মধ্যে ওঠে। কেননা এই প্রশ্ন যদি মনের মধ্যে না ওঠে তাহলে কিন্তু আপনি জীব জগতের নিচের তলার মানুষ হয়ে থেকে যাবেন, উন্নত মানুষের পর্যায়ে উন্নত হতে পারবেন। সেই জন্য ওই প্রশ্নগুলো যত উঠবে, সেই প্রশ্নগুলোর উত্তর যত পাবে মানুষ, তত মানুষ সঞ্জীবিত হবে। এইটা হচ্ছে আমার যা ধারণা আজকের এই অনুষ্ঠান। আপনি নিজে ভেবে দেখুন তো, যে মহারাজদের কোনো কাজ নেই, সাধন ভজন আছে, নানান রকম অন্য কোনো কাজ আছে, একটু ভালো আছে, একটু বিশ্রাম করতে পারতেন, তা না। আপনাদের সবাইকে ডেকে নিয়ে এসে এইখানে সারাক্ষণ বসে থেকে, আর ওই মহারাজ সংসর্গানন্দজি আর এই ত্যাগরূপানন্দজি, এই মহারাজদের যে সেক্রেটারি হিসেবে যে কাজকর্ম, হিউজ কাজকর্ম, তারপর তাদের সেবা যত্ন নেওয়া, মানুষের কেয়ার নেওয়া, অনেক কিছু করতে হয়। তা না করে আপনাদের সবাইকে ডেকে, আপনাদের সবাইকে ব্রেকফাস্ট খাইয়ে, আপনাদের ছেলের যাতে ভালো হয়। আপনি চিন্তা করুন তো, আমরা তো পরে শুনি না পরে ছেলের নাম নিত্যানন্দ, সেই আনন্দে আমার আনন্দ, বা বলি পরে ছেলে পরমানন্দ, আমার কি এসে গেল? আরে বা আমার কি এসে গেল বলো তো? ও ছেলে ভালো করেছে তার জন্য আমার কি এসে গেল? এমনকি ভাই ভাই প্রতিযোগিতা হয়। আমি জানি না আপনারা দেখেছেন কিনা, পরিবারে দেখেন কিনা, ভাই ভাই প্রতিযোগিতা হয়। ওর ছেলে এত নম্বর পেয়েছে, তুই কেন পেলি না? আমি মুখটা কোথায় রাখবো, কোথায় দেখাবো? দেখেছেন কোথায় আমরা আমার সমাজটাকে নিয়ে গেছি, দেশটাকে নিয়ে গেছি? আর মহারাজা কি করছেন? মহারাজ তো সমস্ত ছেড়ে ছুড়ে দিয়ে দি পারপাস অফ লাইফ ইজ টু গিভ ইট অ্যাওয়ে। সুতরাং জীবনটা নিজের অন্যের সেবাতে দিয়ে দিয়ে মহারাজরা আজকে আপনাদের ছেলেদের নিয়ে ভাবনা চিন্তা করছেন। আমি অবাক হয়ে যায়, অবাক হয়ে যায় এই কারণে, যেরকম লোক হয় যে আজকের যুগে যারা শেয়ার বাজার দেখবেন একটু উঠছে নামছে, উঠলে আনন্দ পাবেন, নামলে দুঃখ পাবেন, এইসব করবেন, নানান কিছু করার আছে, অ্যাপে সমস্ত আছে। আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং কলেজ বা বিজনেস স্কুল এইসবগুলো দেখাশোনা করি, সেই জন্য আমাকে ওগুলো দেখতে হয়, ওগুলো ভাবি। আর লোকজনকে বলি যে তোমরা ইউ মাস্ট বি ভেরি ভেরি শার্প অ্যান্ড স্মার্ট অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট। আলটিমেটলি করে কি হবে? তো এই যে জায়গাগুলো ভাববেন, মহারাজদের জায়গাটা ভাববেন, আপনাদের সবাইকে জুটিয়ে এনে আজকে বলার চেষ্টা করছেন আপনারা যেন আপনাদের ছেলেদের ভালোভাবে মানুষ করতে পারেন। এটাই তো উদ্দেশ্য। এটাতে তো আপনারা হ্যাঁ বলছেন সবাই, নাকি? হ্যাঁ, এতে তো রাজি আছেন। তাহলে সেই উদ্দেশ্য যাতে সফল হয় তার জন্য আমরা এখানে সবাই এসেছি। আর আমাকে মহারাজরা একটু বেশি প্রশ্রয় দেন, কারণটা অন্য কিছু নয়, আমার কোনো যোগ্যতা নয়। আমি বেলুড়মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে বাবা ভর্তি করে দিয়েছিলেন, ওখানে যদি ভর্তি না হতাম আমার একটা বছর লস হতো। বীরভূমে থাকতাম, 1978 সালে বন্যা হয়েছিল,
প্রথমে গিয়েছিলাম সেন্ট জেভিয়ার্সে, আমি পড়বো কেমিস্ট্রি, কেন পড়বো তাও জানি না, কেমিস্ট্রি পড়বো। সেন্ট জেভিয়ার্সে আমার অঙ্কের নম্বর বেশি ছিল, বললো পরীক্ষা ছাড়া এক্ষুনি তুমি অঙ্কতে অনার্স পাবে, এক্ষুনি ভর্তি হবে। আমি বাবা বললো অঙ্ক করতে হবে, কেন বাবা যে কি মনে হয়েছিল, চলে এলাম ওখান থেকে প্রেসিডেন্সি কলেজে গেলাম। প্রেসিডেন্সি কলেজের ফর্ম তখন দেওয়া হবে না, তো দেওয়া হয়নি, 7 দিন পরে দেওয়া হবে গভর্নমেন্টের জায়গায়। চলে গেলাম বেলুড় মঠে। বেলুড় মঠে গিয়ে বসে আছেন অমর মহারাজ, যাকে স্বামীদ্বীপ বানাবো, তিনি বসে আছেন দেখলাম একজন। আমি গিয়ে বললাম বাবা, গিয়ে বললেন এরকম হয়েছে। তা উনি দেখেই বললেন, উনি ফিজিক্সে ছিলেন, উনি দেখেই বললেন তুমি ফিজিক্সে ভর্তি হও। আমি বললাম না মহারাজ ফিজিক্সে না। বললো না তুমি দুটোই পরীক্ষা দাও, ফিজিক্সে কেমিস্ট্রি দুটোই পরীক্ষা দাও। আমাকে পরীক্ষা হলো 1 ঘন্টা ধরে ফিজিক্সেও পরীক্ষা দিলাম, তারপরে 1 ঘন্টা কেমিস্ট্রি পরীক্ষা দিলাম। তো আমি কোনো রকমে দুটোতেই পাস করলাম। দুটোতেই পাস করার পরে মহারাজ আমাকে বললেন তুমি ফিজিক্স পড়ো, আমি তোমাকে ভালো বলছি। এখন মনে হয় ফিজিক্স পেলে ভালো হতো, কারণ একটু চিন্তাটার জগৎটা আরেকটু হয়তো প্রসারিত হতো। যাই হোক, তা আমি তো জেদ ধরে আছি, কেন জেদ ধরে আছি তাও জানি না, কেমিস্ট্রি পড়লাম না, ভর্তি হলাম। ওই যে ভর্তি হলাম, ভর্তি হয়নি কিছু হয়ে মহারাজরা বললেন বিকেলবেলা আমার আরেকটা ইন্টারভিউ হলো, সেখানে আমাকে খেলা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। সেবার মোহনবাগান জিতেছিল, কে ক্যাপ্টেন ছিল, এরকম এগুলো জিজ্ঞেস করা হয়েছিল। আমি বাইরের খবর কিছু রাখি কিনা। তো সেখানে ওয়ার্ডেন মহারাজরা ছিলেন আর আরেকজন মহারাজ ছিলেন, আমার মনে নেই। হয়ে গেল, আমি তো চলে গেলাম। চলে যাওয়ার পরে যে রাত্রিরে গেলাম, সেই রাত্রিরে বীরভূমের সঙ্গে সারা জায়গার 1978 সেই বন্যা হলো, এবং 1 মাস ধরে জায়গাটা পুরো মানে কাটা হয়ে থাকলো। পরে আমি আমার একটা ভর্তির হয়েছিল এবং সেখানে পয়সাটা দেওয়া ছিল বলে আমি কোনো রকম করে নভেম্বর মাসে বোধহয় আমাদের মানে ক্লাস শুরু হয়েছিল, কোনো রকম করে আমি ওখানে এসে ভর্তি হয়ে আমার জীবনটা শুরু করার প্রয়াস করেছিলাম। ওখান থেকে আমার যা হয়েছে, ওখানে একটুখানি স্বপ্ন দেখার জায়গা ছিল, সেইখানে একটুখানি আমি যতটুকু দেখতে পেরেছি আমি সেইটুকু গেছি। ফলে ওই প্রশ্রয়ের মানে ওখানে পড়েছি বলে ওই প্রশ্রয়ের জন্য আমাকে এখানে দাঁড়াতে দেওয়া হয়, আপনাদের সামনে কোথাও বক্তব্য রাখতে দেওয়া হয়। অন্য কিছু নেই, আমার অন্য কোনো গুণ নেই, আমি শুধু মানে সাধারণ অত্যন্ত। কিন্তু একটা কথা বিশ্বাস করি, সৎ পথে থাকার যে জায়গাটা, তার একটা অন্যরকম রাত্রিরে ভালো ঘুম হয়, ঘুমের ওষুধ খেতে হয় না। এখন অবধি আমার বয়স প্রায় 64, কিন্তু আমার মোটামুটি ছুটতে পারি, একটু হেঁটে চলে বেড়াচ্ছি, ওষুধপত্র খাচ্ছি না, প্রেশার সুগার কিছু নেই। আর এইটা বোধ হয় ওই মহারাজদের জন্য হয়েছে। এছাড়া আমার এমনি আমি তো আর সাধু হতে পারিনি, ফলত আমি ওই যে জীবনটা আমি দেখতে পাবো না। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, ছেলেদের যত্ন নেবেন এবং ছেলেদেরকে শেখাবেন যে কোনো জিনিস, when you pick one end of the stick, you pick the other end too. When you pick one end of the stick, you pick the other end too. যা কিছু করবেন এই জীবনেই ফিরে আসবে। কিভাবে ফিরে আসবে? মানসিক যন্ত্রণা হয়ে ফিরে আসবে, এবং ওটা বড় বড় কঠিন ব্যাপার, ওটা যেন আপনাদের কারণ না হয়, এই বলে আপনাদের নমস্কার জানিয়ে